ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ। পানি বন্টন প্রসঙ্গ ভারতের সঙ্গে নিরাপত্তা নিষ্ক্রিয়তার দিন শেষ, জানালেন রিজওয়ানা হাসান। জানাবো ভারতে ইলিশ পাঠানোর কারণ, জানালেন উপদেষ্টা। পোশাক খাতে অস্থিরতার জন্য অন্য দেশের ইন্ধন রয়েছে, জানালেন শ্রম সচিব। সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। জানাবো ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশ পাঠিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া আইনি নোটিশে পাওয়ার 3 দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। আইনি নোটিশে বলা হয়, ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই, কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশে ভারতের এজেন্ট ও মাছ রপ্তানিকারকরা সারা বছর পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর ইলিশ ভারতে রপ্তানি করে এবং ক্ষেত্রবিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে। ফলে দেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না। আরও বলা হয়, পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা দেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। এই অবস্থায় যদি পদ্মার সব ইলিশ ভারতে চলে যায়, তাহলে বাংলাদেশের জনগণ পদ্মার ইলিশ খেতে পারবে না। এভাবে বাংলাদেশের জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে পদ্মার ইলিশ খাওয়ানো বাংলাদেশের সরকারের জন্য সমীচীন নয়। একথা সত্য যে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ভারত থেকে আমদানি করে, কিন্তু ভারত সরকার কখনোই তার নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে রপ্তানি করে না। এদিকে শনিবার এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর রপ্তানির 2 শাখা, কক্ষ নম্বর 127, ভবন নম্বর 3, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় আবেদন করার জন্য অনুরোধ করা হয়। তবে উল্লেখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। মাহমুদুল হাসান জানান, বাংলাদেশের রপ্তানি নীতি 2021 থেকে 24 অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয়। এ পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। পানি বন্টন প্রসঙ্গ ভারতের সঙ্গে নিরাপত্তা নিষ্ক্রিয়তার দিন শেষ, জানালেন রিজওয়ানা হাসান। দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতকে আর এক দফা ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আওয়ামী লীগ সরকারের অনেক ক্ষেত্রে দেশটির সঙ্গে নিরাপত্তা বা নিষ্ক্রিয়তা দেখালেও সেই দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। রোববার 22 সেপ্টেম্বর সকালে বন্যা কবলিত ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকার বল্লারমুখ বাঁধ পরিদর্শন শেষে একথা বলেন রিজওয়ানা। উপদেষ্টা বলেছেন, সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। উপদেষ্টা আরও বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতিক ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি, জনগণের কাছে জানতে এসেছি তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে যে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেওয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পর্যবেক্ষণ হলো, প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কি পরিমাণ পানি হলে তারা পানি ছাড়বে তা জানানো হলে হয়তো বন্যা ঠেকানো যেত না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যেত। এই সময় উপদেষ্টার সঙ্গে ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাম্প্রতিক বন্যা ও ভাঙন রোধে করণীয় বিষয়ে গণশুনানিতে অংশ নেওয়ার কথা আছে রিজওয়ানা হাসানের।
জানাবো ভারতে ইলিশ পাঠানোর কারণ জানালেন উপদেষ্টা। দুর্গাপুজো উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা রপ্তানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছেন। দুর্গাপুজো উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল। অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের সেই কমিটমেন্টটা এখনও আগের মতোই আছে। আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। এছাড়া রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না। আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যে আবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু 1.5 মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জানাবো পোশাক খাতের অস্থিরতায় অন্য দেশের ইন্ধন রয়েছে জানালেন শ্রম সচিব। বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমের নেতিবাচক সংবাদ পরিবেশনের অপচেষ্টা করা হয়েছে, যাতে আমাদের বৈদেশিক রপ্তানি সংকুচিত হয়। এছাড়া ভুল তথ্য ছড়িয়ে একটি মহল শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছে। তৈরি পোশাক খাতে অস্থিরতার পেছনে অন্য দেশের ইন্ধন রয়েছে। এ খাতে অস্থিরতা দীর্ঘায়িত হলে ক্রয়াদেশে অন্য দেশে চলে যেতে পারে। সে কারণে ষড়যন্ত্রকারীরা এদেশের পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরিতে সচেষ্ট রয়েছে। শনিবার 21 সেপ্টেম্বর এফডিসিতে শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান সচিব এএসএম শফিকুজ্জামান এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমরা শ্রমিকদের ন্যায্য দাবিকে সমর্থন করি, তবে শ্রমিকদের অযৌক্তিক দাবির নামে বিক্ষোভ কোনোভাবেই সমর্থন করি না। শ্রমিকের অধিকার অপেক্ষা রাজনৈতিক স্বার্থই পোশাক খাতে অস্থিরতা তৈরি করছে। শীর্ষক প্রস্তাবে প্রাইম ইউনিভার্সিটির বিতর্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতর্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার 22 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। আগামী 27 সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানের নিউ ইয়র্ক সফরের প্রাক্কালে আজ রোববার তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। সর্বশেষ জানাবো তরুণদের রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন আছে জানালেন ফরহাদ মাজার। তরুণদের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা যদি রাজনৈতিক দলগুলো পূরণ করতে না পারে, তাহলে তরুণদের অবশ্যই একটা নতুন রাজনৈতিক দল প্রয়োজন বলে মনে করেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, তরুণদের মধ্য দিয়ে জনগণের যে ইচ্ছা প্রকাশিত হয়েছে তা যদি রাজনৈতিক দলগুলো মেটাতে পারে, তাহলে তরুণদের আলাদা রাজনৈতিক দল লাগবে না। আর যদি ধারণ করতে না পারে, তাহলে তরুণদের অবশ্যই একটা নতুন রাজনৈতিক দল লাগবে। শনিবার 21 সেপ্টেম্বর রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রয়টার্স আয়োজিত বাংলাদেশের ছাত্র বিপ্লব 2007 থেকে 24 শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। ফরহাদ মজহার বলেন, গণ অভ্যুত্থান একটি জায়গায় গিয়ে ঠেকে গিয়েছে। এই গণ অভ্যুত্থানকে পূর্ণ করার জন্য অবশ্যই তরুণদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন আছে। এটাই দাঁড়াবে আমরা চাই বা না চাই। তরুণদের উদ্দেশ্যে ফরহাদ মজহার বলেন, একবার দল করব, একবার করব না, এই বিভ্রান্তিতে ভোগা ভুল। যদি দল করতে চান অবশ্যই দল করবেন। কোন দল করবেন সেটা সঠিকভাবে জনগণকে বোঝাতে হবে।